প্রিয় শিক্ষার্থী, 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ তালহা জুবায়েদ। CSE 231 কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন কোর্সের 7 জুলাই 2021 তারিখের ক্লাসে আজকে আমরা কথা বলবো। গত ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ঠিক তারপর থেকেই আমরা অ্যাসাইনমেন্ট, যেটি ফাইনাল এক্সামিনেশনের যে অ্যাসাইনমেন্ট, সেটি আমরা স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি ইতিমধ্যে, এবং সেখানে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে আমরা কথা বলছিলাম ম্যাপিং বা আমাদের যে মেমোরি হায়ারার্কি নিয়ে, ক্যাশ মেমোরি, ক্যাশ এবং মেইন মেমোরি নিয়ে আমরা আজ কথা বলবো। ঠিক তারপর থেকেই চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের লেকচারের মূল অংশে। আমরা যখন পড়ছিলাম আমাদের মূল যে বিষয় অর্থাৎ মেমোরি হায়ারার্কি নিয়ে, সেখানে আমরা এই মেমোরি হায়ারার্কিটি দেখেছিলাম, যেখানে হায়ারার্কিতে সবচেয়ে উপরে অবস্থান করছে রেজিস্টার, তারপরে রয়েছে ক্যাশ মেমোরি, তারপরে মেইন মেমোরি, এরপরে সিডি রম, সিডি রাইটার, ডিভিডি র্যাম কিংবা হার্ড ডিস্ক, এরপরে রয়েছে ম্যাগনেটিক টেপ। তো এই হায়ারার্কি অনুযায়ী যত উপরের দিকে অবস্থান তত তার সাইজ ছোট এবং সেটি তত বেশি স্পিডি, এবং তার দামও কম্পারেটিভলি পার বিটে দামটাও কম্পারেটিভলি বেশি। তার মানে উপর থেকে যত নিচে আমরা নামছি তত খরচ কমছে, ডিক্রিজিং কস্ট পার বিট, এবং মেমোরি সাইজ বৃদ্ধি পাচ্ছে, একই সাথে খরচ কমে যাচ্ছে, দাম কমে যাচ্ছে। আজ আমরা কথা বলবো ক্যাশ মেমোরির সাথে। আমরা ক্যাশ মেমোরি অর্গানাইজেশন পড়েছিলাম, এবং ক্যাশ মেমোরির সাথে এই যে মেইন মেমোরি এবং ক্যাশ মেমোরির যে ম্যাপিং, সেটি আমরা প্রশ্নে ডিফাইন করে দিয়েছিলাম যে ক্যাশ এবং মেইন মেমোরির যে স্ট্রাকচার, অর্থাৎ আমাদের এই প্রশ্নটি দ্য স্ট্রাকচার অফ ক্যাশ অ্যান্ড মেইন মেমোরি সিস্টেম উইথ নেসেসারি ডায়াগ্রাম, এইটি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ক্যাশ এবং মেইন মেমোরির সাথে যে সম্পর্ক, অর্থাৎ এই ডায়াগ্রামটি আমাদেরকে আঁকতে হবে। এখানে সেটি উল্লেখ করা হয়েছে, ফিগার 4.4 ডিপিক্টস দি স্ট্রাকচার অফ এ ক্যাশ মেইন মেমোরি সিস্টেম। তাহলে মেইন মেমোরি আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার n হচ্ছে অ্যাড্রেসেবল ওয়ার্ডস রয়েছে, বা আমরা বলি যে প্রত্যেকটা ওয়ার্ডের ইউনিক অ্যাড্রেস n বিট রয়েছে। এবং আমরা যখন ম্যাপিং করছি আমরা এই ডায়াগ্রামটি লক্ষ্য করি, আমাদের ক্যাশ মেমোরি খুব ছোট্ট মেমোরি, সেটিকে আমাদের 0 থেকে C পর্যন্ত অর্থাৎ C সংখ্যক লাইনে বিভক্ত করা হয়েছে, এবং মেমোরিকে কে ওয়ার্ড সাইজের এক একটা ব্লকে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ যতগুলো আমাদের হচ্ছে ব্লক লেংথের কথা যদি বলি, কে ওয়ার্ড লেংথ হচ্ছে কে ওয়ার্ড বা কে সংখ্যক ওয়ার্ড মিলে একটি ব্লক, এবং এই ব্লকগুলোই আবার মেমোরিতে অ্যাসাইন করা আছে। তার মানে আমরা এই যে একটা ব্লক, সেটিকে আমরা মেইন মেমোরির একটা ব্লকে আমরা মূলত ম্যাপিং করে থাকি। দ্যাট মিনস আমাদের লাইন নম্বর 0 এর সাথে আমাদের মেমোরির যে ব্লক 0 সেটি ম্যাপিং করা হবে, লাইন নম্বর 1 এর সাথে এরপরে ব্লক 1 ম্যাপিং করা হবে, ক্যাশ মেমোরির লাইন নম্বর 2 এর সাথে আমাদের ব্লক 2 ম্যাপিং করা হবে। এইভাবে করে আমরা মূলত ক্যাশ মেমোরি, ছোট্ট মেমোরির সাথে বড় মেমোরি যেটি আমরা বলছি যে র্যাম, সেটিকে আমরা মূলত ম্যাপিং করে থাকি। এরপরে আমরা যদি দেখি পরবর্তী প্রশ্ন, সেটিতে আছে যে আমরা যদি আগের প্রশ্নটা দেখি যে ডিরেক্ট ম্যাপিং এবং অ্যাসোসিয়েটিভ ম্যাপিং টেকনিক আলোচনা করতে হবে, যে আমরা ক্যাশ মেমোরির সাথে আমরা যে মেইন মেমোরির যে ম্যাপিংটি করে থাকি, সেই ম্যাপিংটি করার সময় আমাদেরকে ঠিক কিভাবে ম্যাপিং করতে হয় সেটি আমরা দেখব আমাদের পরের প্রশ্নে। এই যে ডিরেক্ট ম্যাপিং এবং অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, সেই প্রশ্নটির উত্তর এখানে দেওয়া আছে, এখান থেকে আপনাদেরকে উত্তর করতে হবে। সো ডিরেক্ট ম্যাপিং এ আমরা যেটি করে থাকি, ম্যাপিং করা বলতে কি বোঝায়, ক্যাশ লাইনের সাথে কোন ক্যাশ লাইনের সাথে মেইন মেমোরি বা র্যামের কোন ব্লক ম্যাপ করা থাকবে। ম্যাপ করা থাকা মানে হচ্ছে যে ডেটা সংরক্ষণের জন্য কোন ব্লকের ডেটা ক্যাশের অর্থাৎ মেইন মেমোরির কোন ব্লকের ডেটা ক্যাশের কোন লাইনের সাথে কানেক্টেড থেকে বা কোথায় সেটি স্টোর হবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইচ ব্লক অফ মেইন মেমোরিকে আমরা একটা ক্যাশ লাইনে ম্যাপিং করে থাকি, সেটিকে আমরা বলছি ডিরেক্ট ম্যাপিং। সো ডিরেক্ট ম্যাপিং যেটা করা হয়, ইচ ব্লক অফ মেইন মেমোরির প্রত্যেকটা ব্লককে আমরা ম্যাপিং করি ওয়ান পসিবল ক্যাশ লাইন, এটি হচ্ছে ডিরেক্ট ম্যাপিং। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিরেক্ট ম্যাপিং এ কিরকম হচ্ছে ব্যাপারটা, যে ক্যাশ লাইন 0 এর সাথে আমাদের মেইন মেমোরির যে ব্লকগুলো ম্যাপ করা আছে, যেমন 0 M
2m এভাবে করে, আর 1 এর সাথে 1 m+1, অর্থাৎ আমাদের টোটাল যে ক্যাশ লাইনের সংখ্যা যদি m সংখ্যক হয় তাহলে আমরা আসলে রিঅর্ডারিং করি। অর্থাৎ ধরা যাক ব্যাপারটা এরকম যে আমার কাছে মোট আছে 30টা চকলেট, স্টুডেন্ট আছে 10টা, তাহলে আমি প্রথমে কি করব, একটা করে চকলেট আমি 10টা স্টুডেন্টকে দিয়ে দিলাম। এরপরে 10ম স্টুডেন্ট চকলেট পরে গিয়ে আমি আবার চকলেট প্রথম স্টুডেন্টকে ডিস্ট্রিবিউট করব। এভাবে করেই চক্রাকারে দেখা যাবে যে স্টুডেন্টরা 3টা করে চকলেট পেয়েছে। সো এটা নির্ভর করছে, আমার কাছে অনেকগুলো চকলেট আছে, আমি সংখ্যাটা জানি না, সেক্ষেত্রে আমি কি করব, সবাইকে একটা করে দিতে থাকি, যদি আবার বেঁচে থাকে তাহলে অবশিষ্ট অংশ আবার ডিস্ট্রিবিউট করব। ব্যাপারটা তাই যে যেহেতু আমাদের টোটাল ক্যাশ লাইন m সংখ্যক, তাহলে আমি 0 থেকে m পর্যন্ত আমি মানে 0 থেকে m-1 পর্যন্ত আমি আসলে ম্যাপিং করতে পারবো, এবং সেটি ওই মেইন মেমোরির ব্লক 0 থেকে m-1 পর্যন্ত ম্যাপিং করা হবে। অর্থাৎ ক্যাশ লাইন 0 মেইন মেমোরির 0 ব্লকের সাথে ম্যাপিং করব, ক্যাশ লাইন 1 মেইন মেমোরির ব্লক 1 এর সাথে ম্যাপিং করব, ক্যাশ লাইন 2 মেইন মেমোরির 2 এর সাথে, ক্যাশ লাইন m-1 মেইন মেমোরি m-1 এর সাথে। সেক্ষেত্রে ক্যাশ লাইন সব শেষ হয়ে গেল, কিন্তু মেইন মেমোরি এখনো আছে, কারণ মেইন মেমোরি অনেক বড় মেমোরি। সো সেক্ষেত্রে এবার কি করব, m-1 মানে m এর আগের ধাপ, তারপরের ধাপ কি হবে, 1 প্লাস করলেই আমরা পেয়ে যাচ্ছি m-তম পজিশন। সো আবার গোড়ায় চলে আসলো, তখন এই ব্লকটি অ্যাসাইন করব কাকে, অবশ্যই আবার গোড়া থেকে শুরু, অর্থাৎ ক্যাশ লাইন 0 কে। অর্থাৎ সোজা কথায় বললে যে আমার m সংখ্যক ক্যাশ লাইন রয়েছে, কিন্তু মেইন মেমোরিতে অনেকগুলো ব্লক, ধরা যাক 5 গুণ ব্লক আছে, তাহলে এই 0 ক্যাশ লাইনটি 5 জনকে বরাদ্দ দেওয়া হবে। 0 কে, m-তম ব্লককে, 2m-তম ব্লককে, 3m-তম ব্লক এবং 4m-তম ব্লককে, অর্থাৎ 0, m, 2m, 3m, 4m এই 5টি ব্লক অ্যাসাইন করা হবে 0 তে। একইভাবে 1 যেটা, সেটা মেইন মেমোরির ব্লক 1, m+1, 2m+1, 3m+1 এবং 4m+1। এভাবে করে 2টা হবে 2, m+2, 2m+2, 3m+2, 4m+2, এই কয়টি ব্লককে আমরা অ্যাসাইন করতে হবে। এই যে ডিরেক্ট ম্যাপিং, সেখানে জাস্ট কি করা হচ্ছে, ডিরেক্ট ম্যাপিং আর কিছুই না, প্রত্যেক ব্লকটিকে আমরা একটা সম্ভাব্য ক্যাশ লাইনে আমরা, তার মানে একটা ক্যাশ লাইনে একাধিক ব্লক আমরা অ্যাসাইন করি, বাট মূল ব্যাপারটা হলো যে প্রত্যেকটা ব্লকই একটা পসিবল ক্যাশ লাইনের সাথে ম্যাপিং করা হয়ে থাকে। কিন্তু আমরা যদি এটা আমরা দেখি, এটা হচ্ছে ডিরেক্ট ম্যাপিং। আমরা দেখতেই পাচ্ছি যে একদম সোজাসুজি যে এই ব্লকটিকে, এটা হচ্ছে আমাদের র্যাম, বাম পাশেরটা হচ্ছে র্যাম, ডান পাশেরটা হচ্ছে ক্যাশ মেমোরি। সো মেইন মেমোরি বা র্যাম এর একটা ব্লক B0 সোজাসুজি আমরা ডিরেক্টলি ম্যাপিং করছি ক্যাশ মেমোরির যে লাইন, অর্থাৎ সেটিকে আমরা L0 দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ এই ক্ষেত্রে L0 B0 B4 আমরা মেনশন করছি মেইন মেমোরির প্রথম ব্লক। সো মেইন মেমোরির প্রথম ব্লক যদি হয় B0, তাহলে ক্যাশ মেমোরির প্রথম লাইন যদি হয় L0, তাহলে আমরা ডিরেক্ট ম্যাপিং এ B0 এর সাথে L0, B1 এর সাথে L1, B2 এর সাথে L2, B3 এর সাথে L3, B4 এর সাথে L4 এভাবে করে ম্যাপিং করব। M-1 ক্যাশ মেমোরির M-1 তম যে লাইন রয়েছে সেটির সাথে আমরা ম্যাপিং করব। এটা হলো ডিরেক্ট ম্যাপিং। কিন্তু যখন আমরা অ্যাসোসিয়েটিভ ম্যাপিং করব, আমরা একটু দেখে আসি। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ কিন্তু ঘটনাটা ঘটে যাচ্ছে উল্টো। কি ঘটছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ? আমাদের ডিরেক্ট ম্যাপিং এর অসুবিধা যেটা, ডিরেক্ট ম্যাপিং এর সুবিধা যদি আমরা বলি, সেটি এখানে দেওয়া আছে যে ডিরেক্ট মেমোরি টেকনিক ইজ সিম্পল অ্যান্ড ইনএক্সপেন্সিভ টু ইমপ্লিমেন্ট। যে ডিরেক্ট মেমোরি টেকনিক খুবই সিম্পল এবং ইনএক্সপেন্সিভ বা সস্তা আমরা যদি বলি। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ফিক্সড ক্যাশ লোকেশন ফর এনি গিভেন ব্লক, অর্থাৎ প্রত্যেকটা ব্লকেরই, যেমন এই যে ব্লক 0, ব্লক M, ব্লক 2M, এদের জন্য কিন্তু এই ক্যাশ লাইনটা ফিক্স। এখন কোনো কারণে এই ক্যাশে ডাটা না রাখতে পারলে এই মেমোরি ব্লকগুলোর ডাটা কি হবে? এমন যদি হয় যে if a program happens to reference words repeatedly from two different blocks that map into the same line, এমন যদি হয় যে কোন একটা কোড আপনি লিখেছেন যেখানে ডাটা লাগবে 0তম ব্লক থেকে, m-তম ব্লক থেকে, 2m ব্লক থেকে, এবার সবগুলো ডেটাই কিন্তু এই একই ক্যাশ লাইনে। ফলে কি হবে? এই ক্যাশের ডেটা বারবার এই 0 ব্লকের ডাটা দিয়ে রিপ্লেস করবে, আবার সেটা মুছে দিয়ে m, তারপরটা আবার 2m ব্লক থেকে ডাটা আনবে। ফলে কি হচ্ছে যে একটা প্রোগ্রামে যদি এমন হয় যে সেম লাইনে ম্যাপিং করে এরকম ডিফারেন্ট ব্লক থেকে হচ্ছে ডেটা লাগবে, সেক্ষেত্রে ব্লক কন্টিনিউয়ালি সোয়াপড ইন সোয়াপড আউট। তার মানে
তার হচ্ছে যে আমরা জানি সোয়াপ ইন সোয়াপ আউট মানে কি, যে ক্যাশে যদি ডেটা থাকে তাহলে সে ক্যাশ থেকেই মেমোরি মাইক্রোপ্রসেসর প্রসেসিং করে, আর না থাকলে সে মেইন মেমোরি থেকে খুঁজতে যায়। তাহলে এই যে র্যাম ক্যাশে খুঁজে পাওয়া গেলে সেটাকে আমরা বলি ক্যাশ হিট, যদি খুঁজে পাওয়া না যায় তাহলে ওটাকে আমরা বলি ক্যাশ মিস। তাহলে ক্যাশে সোয়াপিং করা মানে হচ্ছে মেইন মেমোরি থেকে ডেটা ক্যাশে নিয়ে আসা, এবং সেক্ষেত্রে আমরা বলছি হিট রেশিও খুবই কমে যাবে। মানে কি, ক্যাশ হিটের সংখ্যা কমে যাবে, কারণ ক্যাশে পাবে না, কারণ তাকে একই ডেটা বারবার রিপ্লেস করে নতুন ডেটা আনতে হচ্ছে। এটাকে আমরা বলি থ্র্যাশিং করা। সো এখানে মূল অসুবিধাটা হচ্ছে আমরা বলতে পারি থ্র্যাশিং প্রবলেম। সো হোয়াট ইজ থ্র্যাশিং প্রবলেম? থ্র্যাশিং প্রবলেম হচ্ছে যে একই কোড, তার যে ডেটা লাগবে সেটা এমন দুটো ব্লক থেকে ডেটা লাগছে যে দুটো ব্লকই আবার সেম ক্যাশ লাইনে। যেমন জিরো ক্যাশ লাইনে দুটো ব্লক আমরা যদি ধরি, যে জিরো ব্লক অর্থাৎ 0তম ব্লক এবং mতম ব্লক, এই দুটো ব্লকের ডেটাই যদি ওই কোডে লাগে বা কোনো একটা প্রোগ্রামে লাগে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই একই ক্যাশ লাইনের সাথে ম্যাপিং থাকার কারণে 0তম ব্লক থেকেও ডেটা এনে এটাতে রাখবে, আবার সে যখন m ব্লক থেকে আনতে যাবে সে তো রাখবে 0 লোকেশনে, ফলে মানে আগের ডেটা মুছে যাবে। তার মানে mতম ব্লকের ডেটা এনে রাখার সাথে সাথে 0তম ব্লকের ডেটা মুছে গেল, ফলে আবার যখন সে প্রোগ্রামটা কিন্তু তার দুটো ডাটাই লাগবে অ্যাট এ টাইম, সেম টাইমে তাকে দুটো ব্লকের ডেটা লাগবে, বাট একটা ব্লকের ডেটা পাচ্ছে আর একটা ব্লকের ডেটা মুছে যাচ্ছে, তখন সে আবার ওটা খুঁজতে যাচ্ছে, তখন এটা মুছে যাচ্ছে। এভাবে করেই কখনোই সে সেম টাইমে দুটো ব্লকের ডেটা অ্যাট এ টাইম পাচ্ছে না, ফলে তার আসলে সোয়াপিং এর সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং ক্যাশে সে ডেটা খুঁজে পাচ্ছে না, যেটাকে আমরা বলি ক্যাশ মিস হচ্ছে বারবার। দ্যাট মিনস ক্যাশ হিটের সংখ্যাটা কমে যাচ্ছে, এটিকে বলা হচ্ছে থ্র্যাশিং প্রবলেম। তার মানে আমরা বলতে পারি যে ডিরেক্ট ম্যাপিং এ থ্র্যাশিং প্রবলেম রয়েছে। বাট আমরা যদি দেখি যে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, সেখানে কি হচ্ছে যে ওয়ান ব্লক অফ মেইন মেমোরি, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং যেটা করে যে প্রত্যেকটা মেইন মেমোরি ব্লককেই যে কোনো ক্যাশ লাইনে ব্লক, মানে যে কোনো এখানে যেমন আমরা যদি দেখি যে L0 ক্যাশ মেমোরির লাইন 0, সেটি কিন্তু মেইন মেমোরির B0 তে ম্যাপিং করা আছে, কোনোভাবেই কিন্তু অন্য কোনো ব্লকের সাথে ম্যাপিং করা নেই। কিন্তু এই অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ যে কোনো ক্যাশ লাইন, মানে যে কোনো ক্যাশ লাইন যে কোনো মেইন মেমোরির ব্লকের সাথে ম্যাপ করা আছে, ফলে B0, B1, B2, B3 এই যে কেউই L0 ক্যাশ লাইনের সাথে ম্যাপ করা আছে। সে কারণে B0 ব্লকের ডেটাও যেমন L0 ক্যাশ লাইনের মাধ্যমে ক্যাশে জমা রাখা যাবে, B1 এর ডেটাও আমরা L0 তে রাখতে পারবো, B2 ডেটাও L0 তে রাখতে পারবো, B3 ডেটাও L0 তে। তার মানে একটা ব্লক অফ মেইন মেমোরি ম্যাপড উইথ এনি ক্যাশ লাইন, অথবা যে কোনো ব্লক অফ মেমোরি আমরা যে কোনো ক্যাশ লাইনের সাথে ম্যাপিং করা আছে, ফলে কি হচ্ছে এই ব্লকের ডেটা L0 তেও যেমন থাকতে পারবে, চাইলে আমার L1 ক্যাশেও রাখা যাবে, L2 ক্যাশেও রাখা যাবে। ফলে আমরা বলতে পারি যে আমরা এনি লাইন অফ ক্যাশ, এইটা গুরুত্বপূর্ণ যে ক্যাশের যে কোনো, অর্থাৎ ইস মেইন মেমোরি ব্লক টু বি লোডেড ইনটু এনি লাইন অফ দি ক্যাশ, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে কোনোভাবেই কিন্তু আমাদের এই ক্যাশ লাইন দেখা গেল যে একই ক্যাশ লাইন আমাদের একাধিক ব্লকের সাথে আমার ম্যাপ করার প্রয়োজন পড়ছে না, বরং একটা মেইন মেমোরি ব্লক যে কোনো ক্যাশ লাইনের মাধ্যমে ক্যাশ মেমোরিতে জমা হতে পারবে। সেক্ষেত্রে আমরা সুবিধা কি পাচ্ছি? সুবিধা হচ্ছে এখানে উল্লেখ আছে, অসুবিধা উল্লেখ আছে যে উইথ অ্যাসোসিয়েটিভ ম্যাপিং দেয়ার ইজ ফ্লেক্সিবিলিটি অ্যাজ টু হুইচ ব্লক টু রিপ্লেস when a new block is read into the cache। অর্থাৎ আমাদের যখনই ক্যাশে নতুন ব্লক রিড করা হবে তখন কোন ব্লকটা রিপ্লেস করতে হবে সেটিতে আমরা একটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছি। রিপ্লেসমেন্ট অ্যালগরিদমস আর ডিজাইন টু ম্যাক্সিমাইজ দ্য হিট রেশিও। এই কথাটার অর্থ কি? আমরা রিপ্লেসমেন্ট অ্যালগরিদম মানে হচ্ছে কোন ক্যাশের ডেটা বা কোন ক্যাশ লাইনের ডেটা বা কোন ব্লকের ডেটা রিপ্লেস করতে হবে যাতে কোনো প্রবলেম না হয়, বা আমাদের হচ্ছে যে প্রোগ্রাম এক্সিকিউশনে আবার ফার্দার ডেটা কোনটা লাগবে কোনটা লাগবে না, অপ্রয়োজনীয় ডেটা রিপ্লেস করব, এই অপ্রয়োজনীয় ডেটা খুঁজে বের করার যে অ্যালগরিদম বা কোন ডেটাটা রিপ্লেস করলে আমাদের হিট রেশিওটা বাড়বে বা ক্যাশ মিসের ঘটনাটা কমে যাবে, সেটি আমরা এই রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের মাধ্যমে করে থাকি। এবং সেই অ্যালগরিদমগুলো ডিজাইন করার ক্ষেত্রে এই অ্যাসোসিয়েটিভ ম্যাপিং টেকনিকটা আমাদের হিট রেশিওটাকে এক্সটেন্ড করছে বা ম্যাক্সিমাইজ করছে। বাট অসুবিধাটা কি? সেটা হলো এই যে ক্যাশ লাইনগুলো, কোন ক্যাশ লাইনের মানে কোন ব্লকের ডেটা কোন ক্যাশ লাইনে যাবে, এই লজিকগুলো আমাদেরকে হচ্ছে ডিটারমাইন করার জন্য আমরা ট্যাগ অফ অল ক্যাশ লাইনস ইন প্যারালাল, সমান্তরালের সকল ক্যাশ লাইনের ট্যাগ এক্সামাইন করার জন্য একটা জটিল সার্কিট লাগে। এই সার্কিটটা জটিল কমপ্লেক্স সার্কিটরি মানেই হচ্ছে সেটি ডিজাইন করতে সময়
ব্যয় হবে, খরচা বাড়বে। সো এটাই হচ্ছে মূল অসুবিধা, যে অ্যাসোসিয়েটিভ ম্যাপিংয়ে একটা কমপ্লেক্স সার্কিটরি প্রয়োজন হয়। কেন? টু এক্সামাইন দ্য ট্যাক্স অফ অল ক্যাশ লাইন্স ইন প্যারালাল। সমান্তরালে এই যে যতগুলো ক্যাশ লাইন রয়েছে, এখন এই ব্লকটা ধরা যাক একটা ব্লক হচ্ছে m-তম ব্লক, সেটা এখন L0-তে থাকবে, L1-এ থাকবে না, L2-তে না, LM-এ, কোন ব্লকে বা কোন ক্যাশ লাইনে আমার ডেটাটা রাখবো সেটা কিন্তু আমাকে ডিটারমাইন করতে গেলে আমাকে একটা সার্কিটের প্রয়োজন। সেই সার্কিট, লজিক্যাল সার্কিট, সেটা ডিসিশন নেবে যে ওয়ান ব্লক, মেইন মেমোরি যে কোনো ব্লক, সেটা আসলে কোন ক্যাশ লাইনে আমি রাখবো বা কোন ক্যাশের কোন লাইনের মাধ্যমে আমি ক্যাশে পাঠাবো। তো এটা ছিল আমাদের আজকের আলোচনা এবং আই থিঙ্ক এটা স্টুডেন্টরা কিছুটা হলে বুঝেছে। আমরা এরপরে আর একটা প্রশ্ন ছিল ভার্চুয়াল মেমোরি। কি হচ্ছে ভার্চুয়াল মেমোরি? ভার্চুয়াল মেমোরির কথা যদি বলি, যে ভার্চুয়াল মেমোরি বলতে কি বোঝাই, ভার্চুয়াল মেমোরি কেন প্রয়োজন, সেটি নিয়ে আমরা কথা বলবো। তো সে পর্যন্ত আজকের আলোচনা এখানেই শেষ করব। পরের লেকচারে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুনে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথেই থাকুন।